আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সাউন্ড ঠিক আছে স্যার? Okay. আচ্ছা, আজকে আমরা রেশিও প্রপোর্শনের দ্বিতীয় পার্ট অর্থাৎ মিক্সার এই অংশটা পড়ব। মিক্সার এন্ড এলিগেশন। এবার আমাকে বলেন, মিক্সার আর এলিগেশন, মিক্সার কি জিনিস আর এলিগেশন কি জিনিস? অভিযোগ এলিগেশনের এই জায়গায় তাই না? আই এর জায়গায় তো এই এলিগেশনের হচ্ছে ইর জায়গা আই। মিক্সার আর এলিগেশন এই দুটোর মধ্যে কি সম্পর্ক বা দুইটা কি জিনিস? দেখুন, মিক্সার হচ্ছে একটা টপিকস এর নাম বা একটা অধ্যায়ের নাম, একটা চ্যাপ্টারের নাম। আর এলিগেশন হচ্ছে একটা পদ্ধতির নাম, মানে অঙ্ক সমাধান করার যেমন বিভিন্ন পদ্ধতি থাকে না, তো বিভিন্ন পদ্ধতির মতো একটা পদ্ধতির নাম হচ্ছে এলিগেশন। ঠিক আছে? এই পদ্ধতিতে আমরা চাইলে অঙ্ক করতেও পারি, নাও পারি। এলিগেশন দিয়ে অঙ্ক নাম্বার সিস্টেম থেকে শুরু করে জিওমেট্রি পর্যন্ত প্রায় প্রত্যেকটা লেকচারেই বা প্রত্যেকটা অধ্যায়েই কিছু কিছু অঙ্ক সমাধান করা যায় এলিগেশন পদ্ধতিতে। তো এখন অন্য অন্য পদ্ধতি যেহেতু অন্য সকল চ্যাপ্টারে ব্যবহার করা যায়, তাহলে আমরা এই চ্যাপ্টারে এসে এলিগেশন কেন পড়তেছি? অন্য অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো এলিগেশনের চেয়েও আরো সহজ পদ্ধতিতে সমাধান করা যায়, যার কারণে আমরা ওই সকল জায়গায় এলিগেশন ব্যবহার করতে পারলেও ওইটা আমরা ইগনোর করি, ব্যবহার করি না সাধারণত। কিন্তু মিক্সারের অঙ্কের ক্ষেত্রে এলিগেশনটা খুব সহজে সুন্দর করে অ্যাপ্লাই করে অঙ্ক খুব কম সময়ের মধ্যে করে ফেলা যায়। তো আমরা এলিগেশনটা আগে পড়বো। এটা মিক্সারের সাথে পুরোপুরি ভাবে সম্পর্ক না, এটা একটা পদ্ধতির নাম। তো এলিগেশন কি জিনিস? এলিগেশন হচ্ছে ওয়েটেড অ্যাভারেজের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ওয়েটেড অ্যাভারেজ আবার কি জিনিস? ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে আমরা এতদিন যে অ্যাভারেজ শিখে আসছি, ধরেন 10, 20, 30। আপনাকে যদি বলি এই তিনটা সংখ্যার গড় কত, আপনি সুন্দর করে বলে দিতে পারবেন যে পদ্ধতিতেই করেন না কেন। 10 + 20 + 30 ডিভাইডেড বাই কত, 3, তাই না? তো এভারেজ কত হবে? 20। এই তিনটা সংখ্যার গড় হচ্ছে 20। আপনাকে যদি প্রশ্ন করি এই তিনটা সংখ্যার গড় কত, আপনি এভাবে সুন্দর করে বলে দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। ওকে। তো এই যে এখানে যে গড়গুলো আমরা ক্লাস 3 থেকে পড়ে আসি, এই গড়কে বলা হয়, এই গড়কে বলা হয় লিনিয়ার এভারেজ। লিনিয়ার এভারেজ মানে হচ্ছে কি, রৈখিক গড়, মানে এক জাতীয় সংখ্যার গড় যেটাতে আমরা করে অভ্যস্ত, সেটাকে বলা হয় কি লিনিয়ার এভারেজ বা রৈখিক গড়। ওকে, এটা হচ্ছে রৈখিক গড়। আর ওয়েটেড এভারেজ হচ্ছে একের অধিক জাতীয় সংখ্যার গড় যখন নির্ণয় করা হয়, তখন সেইটাকে বলা হয় ওয়েটেড এভারেজ। তো একের অধিক জাতীয় মানে বিষয়টা কিরকম? বিষয়টা এরকম, ধরেন আপনাদের শ্রেণীতে 5 জন বালক রয়েছে। এই 5 জন বালকের গণিতে প্রাপ্ত নাম্বার 40, 50, 60, 70, 80। আপনাদের শ্রেণীতে বালক আছে কয়জন? 5 জন। 5 জন বালকের গণিতে প্রাপ্ত নাম্বার এটা। আর বালিকা আছে 3 জন, তাদের গণিতে প্রাপ্ত নাম্বার কত ধরে নিলাম? 40, 50 এবং 60। দেখেন এখন দুই জাতীয় রাশি হয়ে গেছে, বালক আর বালিকা। ঠিক আছে? এখানে কিন্তু এখানে যেটা করছিলেন এক জাতীয় সংখ্যার গড়, এক জাতীয় সংখ্যার গড় আমরা সবসময় করি বা এটা করতে পারি। যখনই একের অধিক জাতীয় হয়, মানে দুই বা ততোধিক জাতীয় সংখ্যার গড় নির্ণয় করতে হয়, সেইটাকেই বলা হয় ওয়েটেড এভারেজ। যেমন
উদাহরণ হিসেবে কি নিয়েছি? আপনাদের ক্লাসে বালক আছে 5 জন, 5 জন বালকের গণিতে প্রাপ্ত নাম্বার এটা। আপনাদের ক্লাসে বালিকা আছে 3 জন, 3 জন বালিকার গণিতে প্রাপ্ত নাম্বার এটা। ওকে, এবার দেখেন, এখন আমি যদি বলি যে এই 5 জন বালকের এভারেজ মার্ক কত বলেন তো, যাতে করে আপনি সহজেই বলতে পারেন, সে কারণে আমি এরকম নাম্বার নিছি। কত? 60 হবে না? যেহেতু গ্যাপ সেম, মনে আছে এগুলো? গ্যাপ সেম হলে এভারেজ কোথায় থাকে? মাঝখানে। মিড ভ্যালুতে। হ্যাঁ, তো আপনি চাইলে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগও করে দেখতে পারেন, এটাই হবে। আর বালিকাদের এভারেজ মার্ক কত বলেন তো? 50। 50। ওকে, বালকদের এভারেজ মার্ক 60, বালিকাদের এভারেজ মার্ক 50। এইবার আপনার কাছে আমি ক্লাসের এভারেজ জানতে চাচ্ছি, যে অল ক্লাসের এভারেজ কত, সেটা বলা সম্ভব? বলেন তো ক্লাসের এভারেজ কত হবে? এটা কি হওয়া উচিত? দুইটাকে যোগ করে ভাগ দিতে হবে 2 দিয়ে। আচ্ছা, 60 আর 50 এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই তো। জি। ক্লাস এভারেজ কত? 55। আচ্ছা, এটা ভুল, আবার এটা সঠিকও। 2 রকমের কথাই বললাম, এটা ভুল আবার সঠিকও। সঠিক কখন আর ভুল কখন? যদি ওয়েট সেম হতো, ওয়েট মিনস নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস মিন বালক আর বালিকা যদি সমান হতো, বালক আছে 5 জন, বালিকাও যদি 5 জন হতো, বা বালিকা আছে 3 জন, বালকও যদি 3 জন হতো, অর্থাৎ ওয়েট যদি সমান হতো, তখন এটা সত্য ছিল। এখানে কি ওয়েট সমান? সমান না, না। মানে নাম্বার অফ টার্মস কি সমান বালক আর বালিকার? না। তাহলে এটা এখানে ভুল হয়েছে, আসলে এটা এখানে হবে না। আবার এটা হয়তো কখন? যদি বালক আর বালিকা সমান হতো। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? বালকদের এভারেজ মার্ক কত? 60 ইনটু বালক কয়জন আছে? 5 জন। তাহলে এটা কি হলো? বালকদের টোটাল মার্ক হলো না? আবার বালিকাদের এভারেজ মার্ক কত? 50। বালিকা আছে কয়জন? 3 জন। তাহলে বালিকাদের টোটাল মার্ক কত? 50 × 3। এই যে যোগ করলাম, এই যোগফলটা কি নির্দেশ করতেছে বলেন তো? ক্লাসের টোটাল মার্ক না এটা? হ্যাঁ। এই যোগফলটা। ক্লাসের টোটাল মার্ককে এখন ভাগ করব কি দিয়ে? নাম্বার অফ ওয়েট দিয়ে। বালক আছে 5 জন, বালিকা আছে 3 জন, এই 8 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্লাসের এভারেজ। ওকে, আচ্ছা, সেম হলে কেন ওটা হতো সেটা আপনাকে আমি একটু এখনই দেখাই দিচ্ছি। ধরেন এইখানে বালক আছে 5 জন, বালিকাও 5 জন আছে, তখন আমি কি লিখতাম? যে বালকদের এভারেজ মার্ক 60, তাহলে টোটাল মার্ক কত হবে? 60 × 5। তারপরে বালিকাদের এভারেজ মার্ক 50, তাহলে টোটাল মার্ক কত হবে? 50 × 5। এই দুইটা যোগ করলে কি হবে? ক্লাসের টোটাল মার্ক ডিভাইডেড বাই কি? নাম্বার অফ ওয়েট, মানে 5 + 5। এটা লিখতাম না বলেন? এটাই তো লিখতাম। তাহলে উপর থেকে জি স্যার। 5 কমন নেন, কি হবে? 60 + 50, আর নিচে কত? 10। কত? 60 + 50 ডিভাইডেড বাই 2। দেখেন, এটাই শুরুতে বলছিলেন না আপনি, যে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। এটাও দেখেন সত্য হয় কখন? যদি ওয়েট সমান হয়। ওয়েট সমান না হলে কিন্তু এটা লেখা যাবে না। তো যাই হোক, আচ্ছা, এখন আসি, এগুলো একটু নামকরণ করি, আসেন। এটা তো এ, এই 60 আসলে কি ছিল? বালকদের এভারেজ মার্ক না? এটাকে বলতেছি এ বি। এটা কি দিয়ে প্রকাশ করছিলাম? এ বি, এভারেজ অফ বয়েজ। এরপরে এই 5, এটা কি বালকদের ওয়েট না? এন বি। ঠিক আছে, নাম্বার অফ ওয়েট বা এন বি বা এ বি, ডাব্লিউ বি, টি বি, যা খুশি বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডাব্লিউ বি দ্বারা বোঝালাম ওয়েট অফ বয়েজ। এরপরে কি আছে এখানে? প্লাস এইটা কি? বালক বালিকাদের এভারেজ মার্ক, মানে এজি। এজি, ইনটু এটা কি? ডব্লিউজি। ডব্লিউজি, ডিভাইডেড বাই ডব্লিউবি, ডব্লিউবি প্লাস ডব্লিউজি। ডব্লিউজি।
আপনি মিক্সারের চ্যাপ্টার খুললে যে কোনো বই থেকে শুরুতে এরকম একটা ফর্মুলা পাবেন। ঠিক আছে, এখন এই ফর্মুলাটা আমরা এখানে এ আর ডব্লিউ দ্বারা প্রকাশ করেছি। কেউ কেউ এটা প্রকাশ করে এম এন দ্বারা, পি কিউ দ্বারা, কিউ সি দ্বারা, ইত্যাদি অনেক কিছু। তো এইটাই যদি এই 2-3 লাইন সমাধান করি, আচ্ছা আমি সমাধান করেই দেখাচ্ছি। এখান থেকে আমরা বালক আর বালিকাদের ওয়েটের রেশিও বের করবো, আসেন। তাহলে এখন এই যে নিচে হরে যেটা আছে এটাকে যদি বাম পাশে পাঠিয়ে দেই কি হবে? এ ডব্লিউ বি প্লাস এ ডব্লিউ জি ইকুয়াল এর পাশে কি হবে? এ বি ডব্লিউ বি প্লাস এ জি ডব্লিউ জি। এবার বি গুলোকে এক পাশে নিব আর জি গুলোকে এক পাশে নিব, ঠিক আছে। তো এটা হচ্ছে বি এর অংশ, আর এই যে এখানে আছে, আর এই যে বি এর অংশ এখানে আছে, এগুলোকে এই পাশে এক জায়গায় নিয়ে আসি। এ বি ডব্লিউ বি, আর এটা কি জি এর অংশ না? এ জি ডব্লিউ জি, আর এই যে আছে জি এর অংশ, এটাকে এই পাশে পাঠিয়ে দেন। এ ডব্লিউ। আচ্ছা, বাম পাশ থেকে এখন এখানে কি কমন নিব? ডব্লিউ বি কমন নিয়ে আসেন। তো ডব্লিউ বি কমন নিলে কি হবে? এ মাইনাস, এখানে কি ছিল? এ মাইনাস এ বি নাকি? এ মাইনাস এ বি ইজ ইকুয়াল, এ পাশে কি ডব্লিউ জি কমন নিলে কি হবে? এ জি মাইনাস এ। এ আচ্ছা, ডব্লিউ জি কমন নিলে হবে কি? এ জি মাইনাস এ। তো ডব্লিউ বি ইস টু ডব্লিউ জি কি হবে? মনে আছে এগুলো? ডব্লিউ বির হ্যাঁ ভ্যালু কোনটা হবে? ডব্লিউ জির সহগ না? এই যে হুম, ডব্লিউ জির সহগ কি? এই যে এটা 4a ইকুয়াল 3b। এখান থেকে ইস টু বি বের করার কথা মনে আছে? কিভাবে বের করার লাগে? এর ভ্যালু হয় কত? বির সহগ, আর বীর বির ভ্যালু ভ্যালু এর হয় সহগ এর সহগ। তো এখানেও তো তাই, ডব্লিউ বির ভ্যালু হবে কি? ডব্লিউ জি এর সহগ কি? এ জি মাইনাস এ, আর ডব্লিউ জি এর ভ্যালু কি হবে? ডব্লিউ বি এ এর মাইনাস সহগ এ জি এ মাইনাস এ বি। সেটাকে ভাগ আকারে লিখে দেই। ভাগ আকারে লিখলে ডব্লিউ বি বাই ডব্লিউ জি, এ জি মাইনাস এ ডিভাইডেড বাই এ মাইনাস এ বি। ওকে, আচ্ছা এইটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজের ইকুয়েশন আকার। এইটাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা। একটু পরে আরো সুন্দর করে বুঝবেন যখন আমি উদাহরণ দিব। আপাতত না বুঝলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, শুধুমাত্র শুনে রাখেন। তো আমরা এখানে কিভাবে আসলাম নিশ্চয়ই সবাই বুঝেছি, তাই না? প্রথমে সূত্রটাকে নিয়ে দাঁড় করালাম এভাবে। বাকি এই লাইনগুলো তো কি ক্যালকুলেশন না? এই লাইনগুলো, এই লাইনগুলো আচ্ছা জাস্ট ক্যালকুলেশন, ক্যালকুলেশন করে আমরা এখানে আসলাম। এইটাকেই যখন এর এটাকে যখন গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হয় এই ইকুয়েশনটাকে, তখন সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের নামটাই হচ্ছে এলিগেশন। মানে বিষয়টা কিরকম? ওয়েট বের করব, বালকদের ওয়েট আর বালিকাদের ওয়েট বের করব, এখানে লিখে রাখলাম। তো বালকদের নিচে বালকদের এভারেজ মার্ক লিখবো, বালিকাদের নিচে বালিকাদের এভারেজ মার্ক লিখবো, মাঝখানে লিখবো হচ্ছে ক্লাসের এভারেজ মার্ক। ক্লাসের এভারেজ মার্ক আমরা কি ধরছি? এ ধরছি না? হ্যাঁ এ এই যে, হ্যাঁ, এইটা হচ্ছে কি, এই ক্রস ডিফারেন্স নিলে কি হবে? এ জি মাইনাস এও হতে পারে, আবার এ মাইনাস এ জিও হতে পারে, মানে বড়টা থেকে ছোটটা ইস টু, এদিকে ক্রস ডিফারেন্স নিব, এদিকে ক্রস ডিফারেন্স কি? এ মাইনাস এ বিও হতে পারে, আবার এ বি মাইনাস এও হতে পারে। এই যে দেখেন ডব্লিউ বি নির্দেশ করতেছে কোনটাকে? এটাকে না? আর ডব্লিউ জি নির্দেশ করতেছে কোনটাকে?
এটাকে এই যে WB, দেখেন এই যে সমীকরণে WB এটাকে নির্দেশ করে আর WG কোনটাকে, এটাকে। তাই উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। তো আসেন একটা উদাহরণ দিই আগে। এই যে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের নামই আসলে কি? এলিগেশন। আগে একটা উদাহরণ দিই, তাহলে খুব ভালো সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন বিষয়টা এরকম, ধরেন আপনার হচ্ছে একটা দোকান আছে, সেই দোকানে আপনার দুই রকমের চা আছে, মানে চা পাতা। একটা হচ্ছে ধরেন আসাম চা, আসাম চা, এটা কোয়ালিটিতে খুব ভালো হয় না, কেজি কত করে? 100 টাকা কেজি। আর সুপার প্রিমিয়াম চা কোথাকার চা হয়? দার্জিলিং এর চা। দার- শ্রীলঙ্কার চাই, নীলমাটির। দার্জিলিং দার্জিলিং এর চা সবচেয়ে ভালো ওয়ার্ল্ডের। আচ্ছা, তো এটা ধরে নিলাম দার্জিলিং চা আছে আপনার কাছে, সেটা কত? 1500 টাকা কেজি। ওকে, ওয়াও, তো এটা 1500 টাকায় কেজি যদিও পাওয়া যাবে না, আমরা এটা উদাহরণ ধরে নিচ্ছি আর কি। যে আপনার দোকান আছে, দোকানে দুই রকমের চা আছে, একটা হচ্ছে কি আসাম চা, প্রতি কেজি কত করে? 100 টাকা। আর একটা হচ্ছে দার্জিলিং চা, প্রতি কেজি কত করে? 1500 টাকা। তো আপনার দোকানটা যেখানে আছে, এইখানে মিডল ক্লাস ফ্যামিলি আছে 90টা, হায়ার ক্লাস ফ্যামিলি আছে ধরেন 20টা, আর লয়ার ক্লাস ফ্যামিলি মানে একেবারে গরিব নিম্নবিত্ত, এরকম আছে 10টা ফ্যামিলি। হ্যাঁ, মানে আপনার দোকানটা যে এলাকায়, বা আপনার গ্রাহক যারা, তো আপনার গ্রাহক হচ্ছে এই 120 জন। এই 120 জনের মধ্যে মধ্যবিত্ত আছে কয়টা ফ্যামিলি? 90টা। আর ধনী বা উচ্চবিত্ত কয়টা ফ্যামিলি আছে? 20টা। আর নিম্নবিত্ত কয়টা ফ্যামিলি আছে? 10টা। এইবার এই আসাম চা 100 টাকা কেজির যেটা, এই চা গুলো কে কোন কোন গ্রাহক গুলো কিনবে বলেন তো? লোয়ার 100 ক্লাস। 10 জন লোয়ার ক্লাস মিডল এই ক্লাস। মিডল ক্লাস। এই 10 জন কিনবে, ঠিক আছে? 100 টাকার চা এই 10 জন কিনবে। আচ্ছা, এই 90 জন আসলে 100 টাকা কেজির চা কিনতে গেলে তাদের ইজ্জতে লাগবে আর কি। তাদের ইজ্জতের খাতিরে তারা আসাম চা কিনবে না, 100 টাকা কেজির চা। এই শ্রেণীদের আবার ইজ্জত বেশি। হ্যাঁ, তো তারা হচ্ছে 100 টাকা কেজির চা কিনবে না এলাকায়। তো পরিচিত দোকান, চেনা জানা, ঠিক আছে, ইজ্জতের কারণে তারা এই আসাম চা কিনবে না। আচ্ছা, শুধুমাত্র আসাম চা কিনবে এই 10 জন। আর এই দার্জিলিং চা কয়জন কিনবে? 110 জন। 110 জন। এই যে শুধুমাত্র এই 20 জন। ঠিক আছে, মধ্য মধ্যবিত্ত এই 90 জন না কিনবে আসাম চা, না কিনতে পারবে দার্জিলিং চা। তাদের চা দরকার হলে গরম পানির লেবু মিশিয়ে বাসায় খেয়ে নিবে, তারপরেও তারা এই 1500 টাকা কেজি দিয়ে দার্জিলিং চা কিনবে না। আবার আসাম চাও কিনবে না, তাদের ইজ্জতে লাগে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আপনি গ্রাহক কয়জন পাচ্ছেন এই দুই রকমের চা দিয়ে? 30 জন। 30 জন। 30 জন গ্রাহক পাচ্ছেন। কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি গ্রাহক পাচ্ছেন মাত্র 30 জন। এই 10 জন, এই 20 জন আর এই 10 জন। লয়ার ক্লাস ফ্যামিলি কিনতেছে কি আসাম চা, আর হায়ার ক্লাস ফ্যামিলি তারা কিনতেছে হচ্ছে কি দার্জিলিং চা। ওই 90 জন চা কিনেই না, চা দরকার হলে বাইরে গিয়ে 5 টাকায় 1 কাপ চা কিনে খায় এরকম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন দেখেন আপনার কাছে, আপনি কিন্তু বড় শ্রেণীর গ্রাহক গুলোই আপনি ধরতে পারেন নাই, তাই না? বড় শ্রেণীর গ্রাহক কত? 90 জন। কারণ এই সোসাইটিতে তো মিডল ক্লাসের পরিমাণই বেশি থাকে, তাই না? মিডল ক্লাসের পরিমাণ বেশি না? তো আপনি কিন্তু বড় শ্রেণীটাকে আপনার গ্রাহক বানাইতে পারেন নাই। কেন গ্রাহক বানাইতে পারেন নাই? কারণ এই বড় শ্রেণীর জন্য আপনার কাছে কোনো চা নাই। চা তো নাই, আপনি যেখান থেকে আমদানি করে আপনার দোকানে তুলেছেন সেই জায়গায়ও এই দুই রকমের চাই পাওয়া যায়। তাহলে এখন আপনার এই 90 জন গ্রাহক ধরতে চাইলে কি করা উচিত বলেন তো? মাঝামাঝি কিছু একটা আনা উচিত।
মাঝামাঝি একটা কিছু আনা উচিত, ফাইন। মানে আসাম চায়ের চেয়ে একটু ভালো হতে হবে, দার্জিলিং চায়ের মতো এতটা ভালো না হলেও হবে। ঠিক আছে, দার্জিলিং চায়ের মতো এতটা ভালো না হলেও হবে, তবে আসাম চায়ের চেয়ে ভালো হতে হবে, এরকম মাঝামাঝি একটা মানে কোয়ালিটির চা যদি আপনার দোকানে থাকতো, তাহলে আপনি গ্রাহক ভালো পেতেন, তাই না? এই হচ্ছে বিষয়। তো এখন আমার কথা হচ্ছে, আপনি যেখান থেকে চা নিয়েছেন সেখানে তো চা এই দুই রকমই পাওয়া যায়, তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে আপনি আসাম চা আর দার্জিলিং চা মিক্সড করে মাঝামাঝি কোয়ালিটির একটা চা তৈরি করেন, মিক্সড করে, ঠিক আছে, করে সেটা আপনি এদের কাছে বিক্রি করতে পারবেন। তো এখন মিক্সড করে সেই মিক্সারের মূল্য কত টাকা ফেলবেন, মিক্স করে মিক্সারের মূল্য কত টাকা ফেলবেন, সেটাও আপনার উপরেই ডিপেন্ড করবে, সেটা আপনার মনোবাসনা, আপনার ইচ্ছার উপরে সেটা নির্ভর করবে। তো বলেন আপনার ইচ্ছা কত, কত টাকার চা বানানো? মানে 100 টাকা, আসামের চেয়ে একটু ভালো, দার্জিলিং এর মতো এত ভালো না, তাহলে কত টাকা কেজির চা বানাতে চাচ্ছেন আপনি বলেন? 600 টাকা। 600, ওকে, 600। এখন এই যে আপনি আসাম চায়ের বস্তা থেকে আন্দাজে কিছু চা নিবেন, চা পাতা নিবেন, দার্জিলিং চায়ের বস্তা থেকে আন্দাজে কিছু চা পাতা নিবেন, নিয়ে মিক্সড করে বললেন 600 টাকা হয়ে গেছে, তাই কি হবে? না, আন- হবে না। অবশ্যই একটা রেশিওটা ঠিক করে নিতে অবশ্যই একটা পরিমাপের দরকার আছে, রাইট? জি জি অবশ্যই। জি। সেই পরিমাপটাই আপনাকে কে দিবে? 1 সেকেন্ডে বের করতে পারবেন এলিগেশনের মাধ্যমে। কিরকম? এই 1500 আর 600 পার্থক্য কত? 900। 900 900 ইস্টু। আর এদিকে এই 600 আর 100 পার্থক্য কত? 500 500। একটু ছোট করে দেন, এটা রাখলেও সমস্যা নাই। 9:5। অর্থাৎ আসাম চা যদি আপনি 9 কেজি নেন, দার্জিলিং চা আপনার নিতে হবে তখন কত কেজি? 5 কেজি। 5 কেজি তবেই আপনার মিক্সারের মূল্য পড়বে 600 টাকা। আসাম চা যদি আপনি 90 কেজি নেন, তাহলে দার্জিলিং চা আপনার নিতে হবে কত? 50 কেজি 50 কেজি। তবেই মিশ্রণের মূল্য পড়বে কত টাকা? মিশ্রণের মূল্য 600 600 টাকা পড়বে। আসাম চা যদি আপনি 18 কেজি নেন, দার্জিলিং চা আপনার নিতে হবে 10 কত কেজি কেজি? 10 কেজি। অর্থাৎ এই রেশিওটা মেনটেন করতে হবে, তবেই আপনার মিশ্রণের মূল্য 600 টাকা পড়বে। তো আসেন একটু পরীক্ষা করে দেখি এখন যে ঘটনা সত্য কিনা। পরীক্ষা করি। আসাম চা প্রতি কেজি কত করে? 100 টাকা। আসাম চা কয় কেজি লাগবে? 9 নয় কেজি কেজি। তো 9 কেজি মানে মিনিমাম 9 কেজি নিলাম আর কি। তাহলে 9 কেজির দাম কত? 900 900। আর দার্জিলিং চা কত করে কেজি? 1500 1500 টাকা কেজি। তো এখন দার্জিলিং চা কতটুকু লাগবে? 5 কেজি, 5 তাই না? কেজি তো 5 কেজির দাম কত? 7500 7500, ঠিক আছে না? আচ্ছা, এবার আপনি যখন মিক্সড করতেছেন, এই মিক্সারটা কত কেজির হয়ে গেল? 9 কেজি আর 5 কেজি মোট কত কেজি হয়ে গেল? 14 14 কেজি হয়ে গেছে, 14 কেজি। এবং টোটাল দাম কত হয়ে গেল? 8,000 400 না? আচ্ছা, 14 কেজির দাম যদি 8,400 হয়, তাহলে 1 কেজির দাম কত বলেন? 500 টাকা। কত? এই যে 6 14 কত? 84 না? 900 পড়ছে 600 টাকা। জি, হয়েছে। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? এটাই হওয়ার কথা ছিল না? 600 টাকাই তো হওয়ার কথা ছিল। তো দেখেন, এটা আমি আপনাকে পরীক্ষা করে দেখাইলাম। এটা আসলে কি? এই যে এ বি আর এটা কি? ডব্লিউ বি। এটা কি? এ জি আর এটা কি? ডব্লিউ জি। দুটোর যোগফলকে ভাগ করছি কি? নাম্বার অফ ওয়েট দিয়ে। নাম্বার অফ ওয়েট কত? 14। তো যাই হোক, আমি আরো সুন্দর করে আপনাকে মিলাই দিচ্ছি, পরীক্ষা করে দেখলাম। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখান থেকে আরো বেশ কিছু বিষয় আগে বোঝার আছে, সেগুলো একটু বুঝে নিই। দেখেন, আমরা এলিগেট আসলে কাকে করেছি? এগুলো কি প্রাইজ না? এল এলিগেট কাকে করেছে? এগুলো প্রাইজ। এটা কি ছিল? প্রাইজ। এইটা কি ছিল? প্রাইজ। এইটা কি ছিল? প্রাইজ। সবগুলোই কিন্তু প্রাইজ ছিল। অথচ আমরা রেশিওটা কার পেয়েছি? কোয়ান্টিটির রেশিও। খেয়াল করেছেন? আমরা এলিগেট করলাম প্রাইসকে, কিন্তু রেশিওটা কার পেয়েছি? কার রেশিও পেয়েছি?
কোয়ান্টিটির রেশিও। ওকে, আচ্ছা কোয়ান্টিটির রেশিও কেন, একটু পরে আমি ব্যাকে যাই আপনাকে থিওরির সাথে মিলাইয়ে দিচ্ছি। তার আগে এখানে আমি আরেকটু সমীকরণের মতো এখানে একটু আমি সাজায় লিখতে চাচ্ছি, আসেন। আচ্ছা, বিষয়টা পাকাপোক্ত হওয়ার জন্য আমি আরো একটু উদাহরণ নিচ্ছি। চলেন, সেম উদাহরণ, একই উদাহরণ। এবার ধরেন আপনার দোকানে দুই রকমের চাল আছে। এ গ্রেডের চাল প্রতি কেজি 20 টাকা, ঠিক আছে। আর বি গ্রেডের চাল, যেটা অনেক ভালো, প্রতি কেজি ধরেন কত, 150 টাকা। তাহলে এখন মাঝামাঝি মাঝামাঝি কোয়ালিটির একটা চাল তৈরি করতে চাচ্ছেন, বলেন তো কত টাকা কেজির চাল বানাবেন আপনি? 80 টাকা। 80 টাকা, ওকে। আচ্ছা, এখন আন্দাজে এ গ্রেডের চাল আর বি গ্রেডের চাল নিয়ে মিক্সড করে বলে দিলাম যে 80 টাকা কেজি হয়ে গেছে, তাই কি হবে? হবে। তাই কি হবে? তা কিন্তু হবে না। অবশ্যই একটা পরিমাপের দরকার আছে, সেই পরিমাপটা আপনাকে কে দিবে? এই এলিগেশন দিবে। 1 সেকেন্ডে দেখেন যে 80 আর 150-র পার্থক্য কত? 70 ইস টু এদিকে কত? 80 আর 60-এর পার্থক্য কত? 60। তাহলে কত? 7:6। 6। অর্থাৎ 7:6 এই রেশিওতে চাল যদি আপনি মিক্সড করেন তবেই 80 টাকা পড়বে। ওকে, একদম। দেখেন, পরীক্ষা করে দেখেন। এ গ্রেডের চাল প্রতি কেজি 20 টাকা, তাহলে নিতে হবে কত কেজি? 7 কেজি। 7 কেজির দাম কত হবে? 140। বি গ্রেডের চাল প্রতি কেজি কত করে? 150 টাকা, তাহলে 6 কেজির দাম কত হবে? 6×15=90, মানে 900 টাকা, তাই না? আচ্ছা, এবার আপনি যখন মিক্সড করতেছেন, মিক্সারের ওজন কত কেজি হচ্ছে বলেন? কত কেজি 13 হচ্ছে? কেজি 13 কেজি 13 কেজি হচ্ছে। বস্তার ওজন এখন কত কেজি হবে? 13 কেজি। এই 13 কেজির টোটাল দাম কত পড়তেছে? 1040 1040। 1040 টাকা। তাহলে 1 কেজির দাম কত বলেন? 80 1040, 80 টাকা। 4×13 = 52। 52-র ডাবল কত? 104 না? তার মানে 8×13 কত? 80 টাকা পড়ছে। 80 টাকা। বিষয়টা তো আপনি এখন মানে বুঝতে পেরেছেন যে কিরকম ভাবে হচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইটাও কিন্তু প্রাইস, এইটাও কি প্রাইস, এইটা কি প্রাইস। সবগুলো প্রাইসকে এলিগেট করলাম, আবারও আমরা রেশিও পেলাম কার? কোয়ান্টিটির। তো এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এটাকে আমি এভাবে করে লিখি, একটু দেখেন। কোয়ান্টিটি অফ এ গ্রেডের চাল আর কোয়ান্টিটি অফ বি গ্রেডের চাল, এই রেশিওটা আমি এভাবে লিখতেছি। তো এই রেশিওটা এখানে কত পাইছি বলেন তো? 7 7:6 এভাবে লিখে দিলাম। হ্যাঁ, কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, এই 7 থেকে পেয়েছিলাম? এই 70 থেকে না? আর এই 60 থেকে পেয়েছিলাম? 60 থেকে। এই সরি, 6 থেকে পেয়েছিলাম? এই 60 থেকে। ওকে, এবার এই 70 কোন জায়গা থেকে পেয়েছিলাম বলেন তো? 50 থেকে 80 বাদ দিয়ে। 150 থেকে 80 বিয়োগ করে, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে, তাই না? এই ক্রস ডিফারেন্স। আর 60 কোন জায়গা থেকে পেয়েছিলাম? 80 থেকে 20 বিয়োগ করে, এটাও কি ক্রস ডিফারেন্স? এইটাই তো মূলত আমাদের অ্যান্সার দিছে নাকি? এইভাবে। আচ্ছা, এবার দেখেন একটু নামকরণ করি, আসেন। এই যে 150, এটা আসলে কি? বি গ্রেডের চালের দাম না? মাইনাস এই যে 80, এটা কার দাম বলেন তো? মিক্সারের দাম। এম লিখে রাখলাম। এই 80, এটা কার দাম? মিক্সারের দাম। এম মাইনাস এই 20, এটা কার মূল্য? এ গ্রেডের চাল। আচ্ছা, কাজ শেষ। খেয়াল করে দেখেন, যখন আমি এ গ্রেডের চালের কোয়ান্টিটি বের করতেছি, দেখেন এর মধ্যে এর কোনো চিহ্ন আছে? আছে, এর মধ্যে এর কোনো চিহ্ন আছে? এ বাদ দিয়ে বাকি দুইটার পার্থক্য। যখন আমি বির কোয়ান্টিটির রেশিওটা বের করতেছি, বা মানে বির কোয়ান্টিটিটা বের করতেছি, এর মধ্যে দেখেন বি আছে, বি বাদ দিয়ে
বাকি দুটোর পার্থক্য। অর্থাৎ এর ভ্যালু বের করার সময় সেখানে এ বাদ দিয়ে বাকি দুটোর পার্থক্য নিব। এখানে আমাদের এই এলিগেশনের মধ্যে কি কি ছিল? এ, বি, এম, এই তিনটা উপাদানই তো ছিল নাকি? এ বি এম ছিল না? দেখেন যখন হ্যাঁ, এর এর ভ্যালু বের করেছি, এর মধ্যে এ বাদ দিয়ে বাকি দুইটা আছে, বাকি দুটো। আর বির ভ্যালু যখন বের করতেছি তখন বি বাদ দিয়ে বাকি দুটোর পার্থক্য, মানে বড়টা থেকে ছোটটা। অনুরূপ ভাবে এ পাশেও দেখেন তাই। এই যে এখানে কোয়ান্টিটি অফ কি আসাম চা আর কোয়ান্টিটি অফ কি দার্জিলিং চা, এটা আমি দ্রুত লিখে ফেললাম। এটা কত আসলে 900 আর কত 500 হয়েছিল না? 900 থেকে পেয়েছিলাম? 1500 থেকে 1500 মাইনাস 400 600 আর 500 থেকে পেয়েছিলাম 600 মাইনাস 100। তো এই যে 1500 এটা কি ছিল? ডির ভ্যালু। এই 600 এটা কি ছিল? এম এর ভ্যালু। ডিভাইডেড বাই এই 600 এটা কি ছিল? এম এর ভ্যালু। এরপরে 100 কি ছিল? এর ভ্যালু। খেয়াল করে দেখেন, যখন এর ভ্যালু বের করতেছি এর মধ্যে এ বাদ দিয়ে বাকি দুটোর পার্থক্য, যখন ডির ভ্যালু বের করতেছি তখন ডি বাদ দিয়ে বাকি দুটোর পার্থক্য। এইবার আপনি মূল ইকুয়েশনে চলে যান। এই যে আপনার মূল ইকুয়েশন যেটা রেডি করে রেখেছিলাম। দেখেন, যখন বালকদের নাম্বার অফ টার্মস বা ওয়েট বের করতেছিলাম তখন এর মধ্যে দেখেন বালক বাদ দিয়ে বাকি দুটোর পার্থক্য হয়েছে না? খেয়াল করে দেখেন, এর মধ্যে কি বালক আছে? নাই। জি, আবার দেখেন যখন বালিকাদের কোয়ান্টিটি বের করতেছিলাম তখন বালিকা বাদ দিয়ে বাকি দুটোর পার্থক্য ছিল না এখানে? খেয়াল জি করেছেন? এইটাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজের ইকুয়েশন আকার। আর একেই যখন এই যে এরকম গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হচ্ছে তখন সেটার নাম হচ্ছে কি? এলিগেশন। ঠিক আছে? বুঝতে পেরেছেন যে এলিগেশন কি জিনিস? যখন জি, দুই রকমের বিষয় আমরা একসাথে মিক্সড করে নতুন কিছু তৈরি করি তখনই মূলত এলিগেশনটা দরকার হয়। সবাই কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এবার আমার আরো বেশ কিছু কাজ আছে এখানে, আসেন। আচ্ছা, এইটা যদি একটা অঙ্ক হতো, এখানে যেটা আমি লিখেছিলাম, যে উদাহরণটা নিয়েছিলাম, এইটা যদি একটা অঙ্ক হতো তাহলে সেই অঙ্কটা কেমন হতো বা অঙ্কটা দেখতে কেমন হতো? যে 100 টাকা প্রতি কেজি আসাম চায়ের সাথে 1500 টাকা প্রতি কেজি দার্জিলিং চা কি অনুপাতে মিশাতে হবে যাতে করে মিশ্রণের মূল্য 600 টাকা হয়। তখন দেখেন, জানতে চাচ্ছি কি কি অনুপাতে। আমি আবার বলি, ধীরে ধীরে একটু খেয়াল করে শোনেন। 100 টাকা প্রতি কেজি আসাম চায়ের সাথে 1500 টাকা প্রতি কেজি দার্জিলিং চা কি অনুপাতে মেশাতে হবে যাতে করে মিশ্রণের মূল্য 600 টাকা হয়। এই অঙ্কটা এটা না? ওই যে কি অনুপাতে মেশাতে হবে, এই যে অনুপাতটা বের হয়ে গেল, অ্যান্সার কত? 9:5। আবার এইটাও যদি একটা অঙ্ক হতো, অঙ্কটা কেমন হতো বলেন তো? যে 20 টাকা প্রতি কেজি চালের সাথে 150 টাকা প্রতি কেজি চাল কি অনুপাতে মেশাবো? এই যে অনুপাত জানতে চাচ্ছি, কি অনুপাতে মেশাবো যাতে করে মিশ্রণের মূল্য কয় টাকা হয়? 80 টাকা। 80 টাকা। তখন অঙ্কটা কি এটা হতো না? যেমন দেখেন, ঠিক এরকম একটা উদাহরণ দিয়ে অঙ্ক এসেছিল জনতা ব্যাংকে। কি অঙ্কটা কিরকম? ইন হট রেশিও মাস্ট এ গ্রোসার মিক্সড টু ভ্যারাইটিস অফ টি অর্থ টাকা 30 এ কেজি অ্যান্ড টাকা 120 এ কেজি, সো দ্যাট বাই সেলিং প্রাইস দ্য মিক্সার এট টাকা 60 এ কেজি হি মে গেইন 20%। আচ্ছা, এটা দ্বিতীয় ভার্সনের প্রথমটাতে যাই, এর আগেরটা দেখে আসি, এটা একটু পরে আসি। এইটা দেখেন, এই যে 5 নম্বরটা, যে ইন হট রেশিও মাস্ট এ গ্রোসার মিক্সড টু ভ্যারাইটিস অফ পালস কস্টিং টাকা 15 and টাকা 20 পার কেজি রেসপেক্টিভলি সো অ্যাজ টু গেট এ মিক্সার ওর্থ টাকা 16.5 পার কেজি। মানে 15 টাকা প্রতি কেজি ডালের সাথে 20 টাকা প্রতি কেজি ডাল কি অনুপাতে মেশাবো? এই যে ইন হট রেশিও,
ঠিক আছে, কি অনুপাতে মেশাবো যাতে করে মিশ্রণের মূল্য কত টাকা হয়? 16.5 টাকা। তাহলে কি করব? এই যে 15 এ পাশে বসাবো, 20 এ পাশে বসাবো, মাঝখানে কি মিশ্রণের মূল্য বসাবো না? মিশ্রণের মূল্য কত? 16.5। এই এলিগেট করলেই আমরা রেশিওটা পেয়ে যাব যে কি অনুপাতে মেশাইতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন এখানে কি করলাম? আচ্ছা, জি জি স্যার। তাহলে এই 20 আর 16.5-র পার্থক্য কত? 3.5। আর এদিকে 16.5 আর 15-র পার্থক্য কত? 1.5। আপনি ডেসিমাল সমান সমান প্লেস জায়গায় আছে তুলে দিতে পারেন, অথবা ডাবল করে দেন, আরো সহজ হয়ে গেল। 3.5-এর ডাবল 7, আর 1.5-এর ডাবল 3। 7:3, অপশন সি। আচ্ছা, এটা তো আমি হচ্ছে এলিগেশনে দেখলাম, বা ওই গ্রাফিক্যালি যেভাবে লিখে করা যায় সেটা করলাম। যদি এটা ইকুয়েশনে করতাম তাহলে কি হতো? কোয়ান্টিটি অফ 15 টাকা কেজিটা আর কোয়ান্টিটি অফ কত, 20 টাকা কেজিটা, এই রেশিওটা কিভাবে পেতাম? মনে আছে কিভাবে করছিলাম? যখন 15 টাকারটার ভ্যালু বের করব তখন তার মধ্যে 15 থাকবে, না, যখন থাকবে না। তখন তখন 15 বাদ দিয়ে বাকি দুইটার পার্থক্য, বাকি দুটো মানে কি, 20 আর কত, 16.5। 16.5। হ্যাঁ, যদি আপনি এরকম এরকম যদি গ্রাফিক্যালি না আঁকাইয়া যদি লিখতে না চান, আপনি যদি ইকুয়েশনে লিখতে চান, তাহলে আপনার জন্য এরকম কোনো সমস্যা নেই। আর এটা আমার তৈরি করা কোনো রুল না, এটা ইন্টারন্যাশনাল স্বীকৃতিপ্রাপ্ত রুল। সো আপনাকে আমি বলবো না যে এটা দিলে আপনার অঙ্ক কাটা যাবে বা ভুল হবে, কারণ এটা আমি তৈরি করিনি। আমার এইটুকু বলার সাধ্য বা এবিলিটি নাই যে এটা ভুল বা এই মেথড হবে না। ঠিক আছে, তো তাহলে রিটেনে আসে স্যার। হ্যাঁ, আসলে আপনি অবশ্যই এটা দিতে পারবেন, তবে আপনি যদি না চান সেজন্য এটা এখন এইভাবে তো আর লিখলে হবে না, এখানে একটু সুন্দর করে সাজায় দেখায় দিতে হবে। ঠিক আছে, কিন্তু এইভাবে এটা লিখলে যে হবে না সেইটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এটা আমার বানানো কোনো রুল না। আমার বানানো যদি কোনো রুল থাকতো, সেইখানে আমি গ্যারান্টি দিতে পারতাম যে এটা হবে কি হবে না। ঠিক আছে, এটা এইভাবে ইন্টারন্যাশনাল লিখলে তাহলে মার্কস পাবে। স্বীকৃতিপ্রাপ্ত রুল। সো আপনি এটা দিলেও দিতে পারেন, কিন্তু অবশ্যই এভাবে আমি যে যেরকম লিখছি এরকম লিখলে দেখলে আমিও কাটা দিব। এটা অবশ্যই সুন্দর করে সাজায় অ্যারেঞ্জ করে আপনাকে লিখতে হবে। এছাড়া আপনি যদি এটা লিখতে না চান, এই যে আপনার জন্য এটা তো আছে, এই যে ডান পাশে এটা তো লিখতেছি, এটা তো আছেই। এইটা আর এটা তো একই জিনিস, তাই না? যখন 15 টাকারটা লিখবো তখন 15 বাদ দিয়ে বাকি দুটোর পার্থক্য, বাকি দুটো মানে কি, 20 আর 16.5। আর যখন 20 টাকারটা লিখবো তখন কি কি লিখবো বলেন তো? 16.5 মাইনাস ষোলো 20 দশমিক বাদ পাঁচ দিয়ে, মাইনাস 15। হ্যাঁ, 16.5 মাইনাস, এটাই কত, 3.5 divided by 1.5, that is 7/3। রেশিও আকারে লিখতে চাইলে আর একবার ইকুয়াল দিয়ে 7:3। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আসি আমার আলোচনায়, আবার একটু ব্যাক করব। এটা তো প্রথম ভার্সন যেটা আমরা দেখলাম। এখন কি আপনি পিছনের আলোচনার সাথে রিলেট করতে পারছেন উদাহরণটা দেখার পরে? জি আচ্ছা, পেয়েছি। আচ্ছা, এবার দেখেন এই অঙ্কটাকে আমি কিন্তু আরো একভাবে বলতে পারতাম। আরো একভাবে বলতে পারতাম কিরকম, এইটুকু আমি মুছে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এটাকে আমি এটাও বলতে পারতাম যে 100 টাকা প্রতি কেজি, 100 টাকা প্রতি কেজি আসাম চায়ের সাথে 1500 টাকা প্রতি কেজি
দার্জিলিং চা কি অনুপাতে মেশাতে হবে যেন 900 টাকা বিক্রয় করলে 50% লাভ হয়। এটাও কিন্তু একই অঙ্ক। কিভাবে একই অঙ্ক? আচ্ছা, আগের অঙ্কটা কি ছিল? 100 টাকা প্রতি কেজি আসাম চায়ের সাথে 1500 টাকা প্রতি কেজি দার্জিলিং চা কি অনুপাতে মেশাতে হবে যাতে করে মিশ্রণের মূল্য 600 টাকা হয়। আগে এই অঙ্ক ছিল না এতক্ষণ যেটা করলাম, যে 100 টাকা প্রতি কেজি আসাম চায়ের সাথে 1500 টাকা প্রতি কেজি দার্জিলিং চা কি অনুপাতে মেশাতে হবে যাতে করে মিশ্রণের মূল্য কত টাকা হয়? 600 টাকা হয়। এবার আমি সাথে আরেকটু বিষয় অ্যাড করে দিছি, যে 900 টাকা বিক্রয় করলে 50% লাভ হয়। এইটার সমাধানও কিন্তু এই একই, এইটা কিন্তু একই অঙ্ক। কিভাবে একই অঙ্ক? এইটা তো আসাম চায়ের কেনা দাম, রাইট? বলেন। জি আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, এই যে 100 টাকা, এইটা আসলে কার দাম বলেন তো? আপনার দাম, মানে আপনি যদি দোকানদার হন, মানে আপনার কিনা দাম নাকি কাস্টমারের কাছে বিক্রয় করবেন 100 টাকায়, বলেন তো কোনটা? কাস্টমার কাছে বিক্রয় করব 100 টাকা। এটা বিক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য। ও মানে মানে আপনি বাগান থেকে কিনে নিয়ে এসেছেন 100 টাকা করে, আপনি 100 টাকা বিক্রয় করলে আসলে আপনার কোনো লাভ বা লস কোনোটাই হবে না, নো প্রফিট নো লস। এটা আসলে আপনার কেনা দাম। আপনি হয়তো আসাম চা 100 টাকার চা বিক্রি করার সময় 110 টাকা কেজি বিক্রি করবেন, এরকম বিষয়টা। বা দার্জিলিং চা 1500 টাকারটা বিক্রয় করার সময় হয়তো 1550 টাকায় বিক্রি করবেন, প্রতি কেজিতে 50 টাকা লাভ করবেন, এরকম আর কি বিষয়টা। এটা কিন্তু আপনারও কেনা দাম। তাহলে এই যে 600 ছিল, এটাও কিন্তু মিশ্রণের দাম হলো। মিশ্রণের দাম মানে কি? মিশ্রণের ক্রয় মূল্য। মানে এই টাকায়, মানে যদি আপনি বাগান থেকে কিনে নিয়ে আসতেন মিশ্রণ, তাহলে এই টাকা দিয়ে কিনে নিয়ে আসতেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার ক্রয় মূল্য। তাহলে অঙ্কের মধ্যে যে 100 আছে, এই যে একটু আগে যে অঙ্কটা করে আসলাম, এখানে কি ছিল? এটা কিন্তু দোকানদারের দাম, এই যে 15 টাকা। দোকানদার, এই যে গ্রোসার, এই দোকানদার কি করছে? 15 টাকা কেজির ডাল কিনে নিয়ে এসছে, 20 টাকা কেজিরও ডাল কিনে নিয়ে এসছে। নিয়ে এসে এই দুই রকমের ডালকে একসাথে মিক্সড করবে। মিক্সড করে যে ডাল তৈরি করবে সেটার দাম পড়বে কত টাকা? 16.5 টাকা। এটা কি, মানে মিশ্রণের মূল্য হচ্ছে 16.5 টাকা। মূল্য 16.5 টাকা মানে হচ্ছে কি? মিশ্রণের ক্রয় মূল্য। মানে 16.5 টাকায় যদি আপনি মিশ্রণটা বিক্রি করেন, এতে করে নো প্রফিট নো লস হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু এখনো কিন্তু দোকানের মধ্যেই আছে। এখনো দোকান কোথায় আছে? এখনো, দোকানের হ্যাঁ, এখনো কিন্তু ডাল দোকানের মধ্যেই আছে। চাও এতক্ষণও দোকানের মধ্যেই ছিল। এইবার দোকান থেকে বাইরে বের হচ্ছে। দোকান থেকে বাইরে কিভাবে বের হচ্ছে খেয়াল করেন। এই যে 100 টাকা প্রতি কেজি কিনছেন, 1500 টাকা প্রতি কেজি কিনছেন, কিনে আপনি মিক্সড করছেন। এবার মিশ্রণটা বিক্রি করার সময় তো লাভ করবেন নাকি? জি স্যার। তো বলতেছে যে 900 টাকা মিশ্রণটা বিক্রয় করলে 50% লাভ হবে। তাহলে কি অনুপাতে মেশাতে হবে? তো এখন এই যে আপনি যে 900 টাকা মিশ্রণটা বিক্রয় করলেন, আগে আপনার কি জানতে হবে? মিশ্রণের ক্রয় মূল্য জানতে হবে না? ক্রয় মূল্য জানলেই তো আমি কি করতে পারবো? এলিগেশন করে রেশিওটা বের করতে পারবো। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ক্রয় মূল্য জানতে হবে। হ্যাঁ, মিশ্রণের ক্রয় মূল্যটা জানতে হবে না। 900 টাকা তো আপনি বিক্রয় করলেন, এটা তো মিশ্রণের দাম না। আপনি তো 900 টাকায় মিশ্রণটা কিনে নিয়ে আসেন নাই। আপনি যদি 900 টাকায় মিশ্রণটা কিনে নিয়ে আসতেন, তাহলে কি 900 টাকা বিক্রি করলে 50% লাভ হতো?
হতো না। আপনি তো 900 টাকা বিক্রয় করলেন, তো বিক্রয় করার আগে তো দোকানের মধ্যে বসে বসে মেশাইছেন, তাহলে সেই বিক্রয় করার আগে মিশ্রণের দাম কত ছিল সেটা আগে আপনার অবশ্যই বের করে নিতে হবে। তো 50% লাভ করা মানে কি? ক্রয় মূল্যের 150%-এ বিক্রি করা না? এটা ডিটেইলস আমরা প্রফিট লসের চ্যাপ্টারে গিয়ে শিখবো। আপাতত শুধু জেনে রাখেন যে 50% লাভ করার মানে হচ্ছে ক্রয় মূল্যের কত পার্সেন্টে বিক্রি করা? 150%। 150%-এ, তাই না? তো ক্রয় মূল্যের 150% হচ্ছে কত টাকা? 900। আমরা জানতে চাচ্ছি কি ক্রয় মূল্যের 100%। তো দেখেন এটা কি 150 এর 6 গুণ না? তাহলে 100 এর 6 গুণ কত? 600। অর্থাৎ মিশ্রণের কেনা দাম কত ছিল? 600 টাকা। ঠিক আছে, মিশ্রণের কেনা দাম কত টাকা ছিল? 600 টাকা। এবার আপনি এলিগেশন করবেন, এই যে 100, 1500 আর এই যে 600, অনুপাতটা কত বের হলো? 9:5। মানে এই অঙ্কের অ্যান্সারও কত? 9:5। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আর একটা উদাহরণ দিচ্ছি, আসেন। যেমন এই যে এই অঙ্কটা ছিল, এই যে 30 টাকা কেজির চা কিনে নিয়ে এসছেন আপনি, এটা আপনার কেনা দাম। 120 টাকা কেজির চা কিনে নিয়ে এসছেন, এটাও আপনার কেনা দাম। এবার দোকানের মধ্যে আপনি এই দুই চা মিশাইছেন, মেশায়া যখন বিক্রি করতেছেন 60 টাকায়, তখন আপনার লাভ হচ্ছে 20%। তো 60 টাকা বিক্রি করলে 20% লাভ হচ্ছে, তো অবশ্যই মিশ্রণের কেনা দাম 60 টাকা না, তাই না? জি মিশ্রণের স্যার। কেনা দামটা কি 60-এর চেয়ে কম না? হ্যাঁ। অবশ্যই আগে আপনার কেনা দামটা এখান থেকে বের করে নিতে হবে। তো আপনি 60 টাকা বিক্রি করে কি করতেছেন? 20% লাভ করতেছেন। 20% লাভ করা মানে কেনা দামের কত পার্সেন্টে বিক্রি? 120%। 120%-এ বিক্রি করা না? তো কেনা দামের 120%ই হচ্ছে কত টাকা? 60 60 টাকা। টাকা। তাহলে কেনা দামের 100% কত? এই যে 120-এর অর্ধেক না এটা? তাহলে অ্যান্সার কি হবে? 50। 100-এর অর্ধেক 50। আসলে কেনার দাম কত টাকা ছিল? মিশ্রণের কেনার দাম কত ছিল? 50 টাকা। 50। এবার এলিগেট করব কাকে? 30, 120 আর মিশ্রণের কেনার দাম কত? 50। 50। এখন আমরা বুঝতে পারবো যে কি অনুপাতে মেশাতে হবে, তাই না? তো কত? 70:20। 20। অ্যান্সার কত? 7:2। অপশন ডি। ওকে, সবারই হয়েছে, ফাইন। আর একবার এই ক্লাসটা দেখে নিবেন, তাহলে দেখবেন এই টপিকসে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এবার আসি, এতক্ষণ তো আমরা মিশাইলাম কি কঠিন পদার্থ, তাই না? চাল, ডাল, চিনি, চা, এগুলো সবই কি কঠিন পদার্থ ছিল না? জি। এইবার একটু লিকুইড মিশাই, আসেন। যদিও লিকুইডের অঙ্ক তুলনামূলক কম আসে, তারপরে একটু মেশাই। আচ্ছা, যে দুধ বিক্রি করে তাকে কি বলা হয়? গোয়ালা, তাই না? তো ধরেন আপনার এলাকাতে একজন গোয়ালা দুধ বিক্রি করতেছে কত? 50 টাকায়। 50 টাকা করে বিক্রি করতেছে, তাহলে সে কিনে নিছে কত? আনুমানিক 40 টাকা লিটার। হ্যাঁ, 50 টাকা যদি সে বিক্রয় করে, 50 টাকা দিয়ে তো আর কিনে আনে নাই নাকি? গোয়ালা 50 টাকা লিটার দুধ বিক্রয় করতেছে। এখন কি সে 50 টাকা লিটার কিনে নিয়ে এসে 50 টাকা লিটারে বিক্রি করবে? না, অবশ্যই তার চেয়ে একটু কমে কিনে কমে নিয়ে কিনে এসছে। আনবে। তো ধরেন এই যে সে 40 টাকা করে কিনে নিয়ে এসছে, এবং তাকে 50 টাকা বিক্রয় করতেই হবে, তাছাড়া তার কি হবে? লস হবে। ঠিক আছে, 50 টাকার নিচে বিক্রয় করা সম্ভব না। তো এখন বিষয় হচ্ছে, বিভিন্ন লোকজন এসে জিজ্ঞেস করে দুধ কত টাকা লিটার, গোয়ালা বলে 50 টাকা লিটার। সবাই দাম শুনে শুনে চলে যায়, কেউ আর দুধ কেনে না। মানে সবার কাছে মনে হয়েছে দাম বেশি। এইবার গোয়ালা কি করবে? এখন সে তো 50 টাকার কমেও বিক্রি করতে পারে না। 50 টাকার কমে বিক্রয় করলে তো তার কি হয়ে যাবে? লস হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রতি লিটারে তো তার 10 টাকা লাভ করতেই হবে। তার গাড়ি ভাড়া দিতে হয়, সে যে খাটলো তার মজুরি আছে, তাই না? তো সব মিলে তার 10 টাকা লিটারে 10 টাকা লাভ করতেই হয়। এর 1 টাকা কমে বিক্রি করলেও তার লস হবে। কিন্তু বিষয় হচ্ছে 50 টাকা করে কাস্টমার দুধ নিচ্ছে না।
এবং তারও তো ব্যবসা করতেই হবে, তাহলে এখন সে কি করবে? পানি মিশাই। পানি মিশাবে না। এইবার সে এমন কাজ করবে যাতে করে দুধের দাম 40 টাকা না পড়ে আরো একটু কি পড়ে, কম পড়ে নাকি? তাহলে যাতে করে দুধের দাম আরো একটু কম পড়ে, তো তাই তার সাথে সে কি মিশাবে? ওয়াটার। এখন যে ওয়াটার সে মেশাবে, সে ওয়াটার প্রতি লিটার কত করে বলেন? 20 সে কি টাকা। মাম পানি মিশাবে 20 টাকা করে, নাকি কিনলে 10 টাকা করে। প্রাণ কোন কোম্পানির পানি মিশাবে? সরাসরি নদীর পানি মিশাবে, 0 টাকা লিটার। ঠিক আছে, টিউবওয়েলের পানি মেশানোর চেয়ে নদীর পানি মেশানোর রিস্ক কম। এই কেমিস্ট্রি অবশ্য গোয়ালা ভালো বোঝে। কেন বলেন তো? আর হবে না যে। টিউবওয়েলের পানিরও তো দাম নাই, তারপরে নদীর পানিরও দাম নাই, তারপরে নদীর পানি মেশানোর রিস্ক কম। কারণ হচ্ছে নদীর পানি আহ ভালো। টিউবওয়েলের পানিতে প্রচুর পরিমাণে কি থাকে? আয়রন। আয়রন থাকে, হ্যাঁ। এটা না, ফেরাস। যারা কেমিস্ট্রির স্টুডেন্ট আছেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের ভালো বোঝার কথা। এটার বর্ণ কি, কালচে বাদামি লাল না? হয়ে, হ্যাঁ, কালচে দুধ বাদামি। কালচে বাদামি। যদি কোনো টিউবওয়েলের পানিতে বেশি পরিমাণ এই এফই থাকে, আয়রন থাকে, তখন দুধের মধ্যে মেশাইলে সেই দুধ কেটে যায় এবং সেটা কিন্তু অনেক দেখলেই বোঝা সময় যায়। এবং এখানে ইও থাকে, এএসও থাকে, যার কারণে দুধ কেটে যায় বা দইয়ের মতো হয়ে যায় অনেক সময়, যদি বেশি পরিমাণে থাকে, অনেক বেশি। সাধারণত যতটুকু থাকে অতটুকুতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো যদি কোনো টিউবওয়েলে বেশি থাকে এই দুটো, তখন কিন্তু দুধের অবস্থা তখন দইয়ের মতো হয়ে যায় বা গোলের মতো দেখা যায় বা মাঠার মতো দেখা যায়। আর নদীর পানিতে প্রচুর পরিমাণে কি থাকে, এটা না, বলেন, এটার বর্ণ কি? বর্ণহীন, সাদা টাইপ। সাদা, একদম সাদা খিটখিটে, তাই না? তো এইটা যদি মেশায় দুধের কালারও সাদা, অর্থাৎ নদীর পানির কালার ঘোলা হইলেও মনে হবে না যে দুধের মধ্যে মেশাইলে এটা কি হবে। এটা হচ্ছে আর কি, মানে প্রাথমিক প্রাথমিক ধারণা আর কি। এর মধ্যে আরো অনেক বিষয় আছে, তো এই কেমিস্ট্রি গোয়ালা ভালো বোঝে। তো যাই হোক, সে যে পানি মিশাক না কেন, সেই পানির দাম আসলে কত টাকা? শূন্য পণ্য। টাকা। সেই পানির কোনো দাম নাই। তো এইবার সে এখন তাহলে তার দুধের দাম কত টাকা পড়তেছে, ধরেন 35 টাকা করে পড়তেছে। এবার সে বলতেছে আসেন, আজকে 45 টাকা লিটার দিতে পারবো। কারণ এখনো তার দুধের দাম সে কত টাকা ফেলছে, 35 টাকা ফেলে নিয়েছে। তাহলে এখন সে কি 45 টাকা আজকে সে বিক্রয় করতে পারবে। তো এখন বিষয় হচ্ছে 40 টাকা লিটার দুধের সাথে 0 টাকা লিটারের কতটুকু পানি মেশালে দুধের মূল্য 35 টাকা হবে। সেটাও কি দিবে, এই এলিগেশন দিবে। দেখেন, 35 আর শূন্যের পার্থক্য কত? 35। আর 40 আর 35-এর পার্থক্য কত? 5। মানে 7:1। প্রতি 7 লিটার দুধের সাথে 1 লিটার পানি মিশাইতে হবে। তাহলে 40 টাকা লিটার দুধ কিনলে সেই দুধের দাম কয় টাকা লিটার পড়বে? 35 টাকা। আপনি কি আরো কম দাম ফেলতে চাচ্ছেন? বলেন। ধরেন মিল্ক তো আর কিনছেন, ওয়াটার তো 0। ধরেন আপনি 25 টাকা লিটার ফেলতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই। এবার গোয়ালা ম্যাথ শিখে গেছে, দেখেন 25 কত, 15, 5:3। দেখেন তো ধীরে ধীরে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে না? ধীরে ধীরে কি পানির পরিমাণ বেড়ে যাচ্ছে না? এবার 5 লিটার দুধে 3 লিটার পানি। ঠিক আছে, এখন কি 5 লিটার দুধে পানি কয় লিটার? 3 লিটার। আর আর আগে 7 লিটার দুধে পানি ছিল 1 লিটার। এই যে দাম কমাইতে চাচ্ছেন, দাম যতই কমান কোনো সমস্যা নাই। এইবার ম্যাথ শেখা হয়ে গেছে গোয়ালার। দাম আপনি যতই কম দিবেন কোনো সমস্যা নেই। আরো কম ফেলতে চাচ্ছেন, আসেন। স্যার কমায়েন। ধরেন স্যার
তাহলে তো দুধের স্বাদ পাবো না স্যার। ধরেন 10 টাকা লিটার ফেলতে চাচ্ছি, স্যার যা আছে তা। 10 টাকা লিটার ফেলতে চাইলে এবার দেখেন কি হবে। মিল্ক কত 10 আর ওয়াটার কত 30। এবার কি ঘটনা ঘটলো দেখেন, 1:3 একটু পানি 1 লিটার দুধে 3 লিটার পানি। সমস্যা নাই, তা তো হবেই, আপনি দাম কমাচ্ছেন আর পানি বেশি নিবেন না, এটা তো হতে পারে না, তাই না? আরো দাম কমাবেন, সমস্যা নাই, পানির পরিমাণ বাড়তে থাকবে। ঠিক আছে, তো এটা অনেক সময় ওয়াটারের দাম প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকবে না বা থাকে না, তখন আপনার যে ওয়াটারের মূল্য শূন্য ধরে নিতে হবে, সেই মেসেজটা দেওয়ার জন্য আমি এটা শিখিয়ে রাখলাম। এবং অঙ্কের মধ্যে এটা আমি আরো ডিটেইলসে দেখাবো, এটা কিভাবে কিভাবে কি করা যায় সেটা আমি আরো ডিটেইলস দেখাবো। ঠিক আছে, এই ছিল হচ্ছে মোটামুটি না 35 সেলিং প্রাইস, না 35 টাকা দাম স্যার পড়লো একটা আর কি কোশ্চেন তার। ছিল। হ্যাঁ বলেন। স্যার এটা কি শুধু ওয়াটার মিশ্রণ ক্ষেত্রে না, যে কোনো মিশ্রণে এরকম হবে? উম, যে এখন দুধের সাথে তো সাধারণত ওয়াটারই মিশায়, আর যদি অন্য কোনো কিছু মিশানোর কথা বলে লিকুইড, সেগুলোর দাম প্রশ্নে অবশ্যই উল্লেখ করা থাকবে। যদি দাম উল্লেখ করা না থাকে, প্রশ্নের শেষে ছোট্ট করে ব্র্যাকেট দিয়ে বলে দিবে যে মানে অ্যাজাম্পশন, এজিউম ওয়াটার প্রাইস, বা ধরেন অ্যাসিড প্রাইস ইজ, বা অ্যাসিড ইজ ফ্রি, এরকম মানে প্রাইসটা তার ফ্রি এরকম বলে দিবে, কস্ট ফ্রি। কস্ট ফ্রি বলে দিবে, বা ধরেন এরকম বা এই সিপি ইকুয়াল 0 এরকম লিখে দিবে সিপি। ও আচ্ছা ম্যাম, বলে দিব নাকি? হ্যাঁ কখনো অবশ্যই, জিরো দিয়ে করতে হবে না? না অবশ্যই বলে দিতে হবে। যদি অন্য কিছু হয় মানে ওয়াটার ছাড়া যদি অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট হয় আর কি, ধরেন অ্যাসিড বা অন্য অন্য কিছু হয় লিকুইড, এখন সেটার দাম প্রশ্নে বলা থাকবে। যদি না বলা থাকে, প্রশ্নের শেষে ছোট্ট করে ব্র্যাকেটের দিয়ে লিখে দিবে যে সিপি ইকুয়াল 0, বা সিপি অফ অ্যাসিড, যে অ্যাসিডের কথা বলবে সেটা ইকুয়াল 0, এটা বলে দিবে। এটা চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, ওটা প্রশ্নের মধ্যে পাবে। ঠিক আছে, এবার যাই। এতক্ষণ তো আমরা পড়লাম হচ্ছে একটা মেথড পড়লাম আসলে, এলিগেশন কি বা এলিগেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার 7-17 পড়লাম। এবার পড়বো হচ্ছে মিক্সারের আসল কনসেপ্ট, অর্থাৎ মিক্সারের মধ্যে আমরা এখনো ঢুকি নাই, এবার ঢুকতে যাচ্ছি। যে কনসেপ্ট না জানার কারণে মিশ্রণের অঙ্কগুলো বুঝতে একটু হয়, অনেক সময় কঠিন হয়, যে কনসেপ্ট গুলো না জানার কারণে। আমরা সেই কনসেপ্ট গুলো এখন একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা আসেন মিক্সারের মূল কনসেপ্ট পড়ব। ধরেন এটা একটা পাত্র, এই পাত্রে লেটস মিল্ক আছে কত 24 লিটার, আর ওয়াটার আছে কত 16 লিটার। তাহলে টোটাল কত লিটার? 40 লিটার। 40 লিটার। ওকে, তাহলে এই পাত্রে মিল্ক আর ওয়াটারের রেশিওটা কি বলেন তো? 3:2। 24/16 কত? 3:2। 30/2। আচ্ছা, ওকে ফাইন। এই পাত্র থেকে এখন 10 লিটার মিশ্রণ তুলে আমি ফেলে দিব, ফেলে দিব বা বিক্রি করব বা খেয়ে ফেলবো, যে কোনো একটা কিছু করব। কতটুকু ফেলে দিচ্ছি? 10 লিটার। তো এই 10 লিটারের মধ্যে মিল্ক কতটুকু যাবে? এই রেশিওতেই যাবে। টোটাল কত এখানে? 6 লিটার 5। যাবে। 5-এর মধ্যে কত যাবে? 3। 3। 6। কত? 6 লিটার। আচ্ছা, ওয়াটার কতটুকু যাবে? 4 লিটার। 10-এর 10-এর কত? 5-এর মধ্যে কত? 2। অথবা 10 থেকে 6 বিয়োগ করলেও হতো, তাই না? 4 4 লিটার। লিটার। ওকে, তো আমি এই পাত্র থেকে 10 লিটার মিশ্রণ তুলে ফেলে দিলাম বা খেয়ে ফেললাম বা বিক্রি করলাম, যাই করি, সেই 10 লিটারের মধ্যে মিল্ক যাবে কত লিটার? 6 লিটার। আর ওয়াটার যাবে কত লিটার? 4 লিটার। তো এখন মূল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে একটা পাত্র থেকে, একটা পাত্র থেকে যতটুকু মিশ্রণ তুলে ফেলে দেওয়া হয়, যতটুকু না, যত পার্ট, যত অংশ
একটা পাত্র থেকে যত অংশ মিশ্রণ তুলে ফেলে দেওয়া হবে, মিশ্রণের উপাদানগুলো ঠিক তত অংশই পড়ে যাবে। মানে বিষয়টা এরকম, আমি লিখলে বুঝতে পারবেন। দেখেন তো মিক্সার আসলে কত পার্ট পড়ে গেছে। টোটাল মিক্সার কত লিটার ছিল? 40 লিটার না? এখান থেকে আপনি ফেলে দিচ্ছেন কত লিটার? 10 লিটার। তাহলে কত পার্ট ফেলে দিলেন? 1/4 ফর 1/4 পার্ট। আমি এটা বলতে চাচ্ছি, একটা পাত্র থেকে যত পার্ট বা যত অংশ মিশ্রণ তুলে ফেলে দেওয়া হয়, মিশ্রণের উপাদানগুলো ঠিক তত অংশই পড়ে যায়। তত অংশ এর মানে হচ্ছে এই পাত্র থেকে মিল্কও ঠিক 1/4 পড়বে এবং ওয়াটারও ঠিক 1/4 পড়ে যাবে। এর ব্যতিক্রম হবার কোনো সুযোগ বা চান্স কোনোটাই নেই। দেখেন কিরকম। এই পাত্রে মিল্ক কতটুকু ছিল বলেন তো? 24 লিটার। 24 লিটার। আপনি যখন 10 লিটার ফেলে দিলেন, সেই 10 লিটারের মধ্যে মিল্ক কতটুকু গেছে? 6 লিটার। 6 লিটার। তাহলে কতটুকু গেল? 1/4। 1/4 পার্ট। মিল্ক গেল কতটুকু? 1/4 পার্ট। আচ্ছা, ওয়াটার কতটুকু পড়ে গেল বলেন তো? 4 লিটার পড়ছে। 4/16। কত ওয়াটার? ওয়াটার ছিল কত? 16। 16। টোটাল 16 পড়ে গেছে কত? 4 লিটার। এটাও কত? 1/4 পার্ট। আপনি যে কোনো সংখ্যা নিয়েই দেখেন না কেন, মিশ্রণ যত পার্ট পড়বে, মিশ্রণের উপাদানগুলো ঠিক তত পার্টই পড়বে। এই বিষয়টা আপনার মাথায় যখন ভালো করে ইনস্টল হবে, আপনি তখন মিক্সচারের অঙ্কগুলো বা মিশ্রণের অঙ্কগুলো আপনি ভালো করে ফিল করতে পারবেন বা এই অঙ্কগুলো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, একটা পাত্র থেকে যত অংশ মিশ্রণ ফেলে দেওয়া হয়, মিশ্রণের উপাদানগুলো ঠিক ঠিক কি তত অংশই পড়ে যায়। ঠিক তত অংশ করে, যেমন আমি এখানে 24 আর 16 নিয়েছি, দুটো নাম্বার সুন্দর। আপনি অন্য যে কোনো নাম্বার নিয়ে দেখেন, এই ঘটনাই ঘটবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এই হলো একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হচ্ছে মিশ্রণের শুরু থেকে যে রেশিওতে থাকে উপাদানগুলো, শেষ পর্যন্ত সকল ঘটনায় ওই রেশিওটাই থাকবে, যদি বাহির থেকে কোনো কিছু অ্যাড না করা হয়। কি বলছি? একটা মিশ্রণের শুরু থেকে উপাদানগুলোর যে অনুপাত থাকবে, শেষ পর্যন্ত ওই অনুপাতই থাকবে, যদি বাহির থেকে কোনো কিছু অ্যাড না করা হয়। মানে বিষয়টা কিরকম? এই যে আপনি যে 10 লিটার ফেলে দিলেন, এই 10 লিটারের মধ্যে মিল্ক আর ওয়াটার কতটুকু গেছে? 6 আর 4। এটাও কত? 3:2। যদিও এটা আমরা তো ভাগই করছি 3:2 তে। তো আচ্ছা, এবার 10 লিটার পাত্র থেকে ফেলে দেওয়ার পরে পাত্রে অবশিষ্ট ছিল কত লিটার বলেন তো? 30 লিটার। 30 লিটার। সেই 30 লিটারের মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিওটা কি বলেন? আপনি দেখেন, 3:2 হবে। আচ্ছা, শুরুতে মিল্ক ছিল কত? 24 লিটার। আপনি যখন 10 লিটার ফেলে দিলেন, তখন মিল্ক পড়ে গেছে কত লিটার? 6 6 লিটার। লিটার চলে গেছে। তাহলে মিল্ক এখন আছে কত লিটার? 18। 18 লিটার। ফাইন। ওয়াটার ছিল টোটাল কত লিটার? 16 লিটার। 16। আপনি যখন ফেলে দিলেন 10 লিটার, চলে গেছে কত লিটার? 4 লিটার চলে গেছে। 12 লিটার। তাহলে এখন 12। এই রেশিওটা কি? 3:2। এইটাও 3:2। আমি এটাই বলতে চাচ্ছিলাম, যে ইনিশিয়ালি যে রেশিওতে থাকবে, শেষ পর্যন্ত ওই রেশিওই থাকবে, যদি বাহির থেকে কোনো কিছু অ্যাড না করা হয়। আপনি ফেলে দেন আর ঢেলে ফেলে দেন বা যাই করেন না কেন, বা যতটুকুই যাই করেন, বাহির থেকে কোনো কিছু না আসলেই সবসময় রেশিওটা কি থাকবে? সেম থাকবে। এখানে আমি আপনাকে দুইটা মেসেজ দিছি। একটা মেসেজ কি? একটা পাত্র থেকে যে যত অংশ মিশ্রণ পড়ে যায়, মিশ্রণের উপাদানগুলো ঠিক তত অংশ করেই পড়ে। আচ্ছা, এখানে কিন্তু উল্টা ঘটনাটাও সত্য। উল্টা ঘটনাটা মানে কি? আমি যদি কোনোভাবে বুঝতে পারি যে এই পাত্র থেকে ওয়াটার পড়ে গেছে 4/1 যদি কোনোভাবে বুঝতে পারি পাত্র থেকে ওয়াটার পড়ে গেছে 4/1, তাহলে বলতে পারবো আমি ওই সময়
মিশ্রণও পড়ে গেছে কতটুকু 4/1 উল্টা ঘটনা হচ্ছে এটা যে মিশ্রণ যদি 4/1 পড়ে যায় তাহলে কি ওয়াটারও পড়ে যাবে 4/1। আর উল্টা ঘটনা কি ওয়াটার যদি 4/1 পড়ে তাহলে মিশ্রণটাও কি হবে 4/1 4 ভাগের পড়বে। 1 বা আমি যদি কোনোভাবে বুঝতে পারি যে মিল্ক পড়ে গেছে 4/1, তাহলে আমি বলতে পারবো কি আসলে মিশ্রণ তখন পড়ে গেছে কতটুকু 4/1। এই বিষয়টা লাগবে। যেমন দেখেন এই বেসিসে একটা অঙ্ক করে আসি চলেন, সেটা হচ্ছে এই যে 17 এই অঙ্কটা দেখেন। A container contains milk and water in the ratio of 3:1. How much mixture should be taken out and replaced with milk so that the container contains milk and water in the ratio of 15:4? প্রশ্নে বলতেছে কি একটা পাত্রে মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে 3:1। মিল্ক আর ওয়াটারের রেশিও, লেটস এই পাত্র এটা, এই পাত্রে মিল্ক আর ওয়াটারের রেশিওটা আছে কত 3:1। ওকে, আচ্ছা এবার বলছে এই পাত্র থেকে কিছু মিক্সার ফেলে দেওয়া হয়েছে দিয়ে এই যে হাউ মাচ মিক্সার শুড বি টেকেন আউট ফেলে দিয়ে এন্ড রিপ্লেসড। আচ্ছা রিপ্লেসড মানে কি আবার যতটুকু মিক্স ফেলে দেওয়া করছে হয়েছে, যতটুকু ফেলে দেওয়া হয়েছে ঠিক ততটুকুই। রিপ্লেস মানে কি যতটুকু ফেলে দেওয়া হয়েছে ঠিক ততটুকুই কি কি দিয়ে রিপ্লেস করা হয়েছে মিল্ক দুধ দিয়ে, ততটুকু মিল্ক দিয়ে রিপ্লেস করে দিছে। এতে করে ফাইনালি পাত্রে মিল্ক আর ওয়াটারের রেশিও কত হয়েছে 15:4। ও দেখেন ইনিশিয়ালি রেশিও কত ছিল 3:1, ফাইনালি রেশিওটা কত 15:4। রেশিও চেঞ্জ হয়ে গেল কেন? ওই যে বাহির থেকে কিছু অ্যাড করা হয়েছে। যদি বাহির থেকে কোনো কিছু অ্যাড না করতো ফেলে দেওয়ার পরেও কিন্তু রেশিও কি থাকতো সেম বলেন, থাকতো এই 3:1ই কিন্তু থাকতো। তো যাই হোক এই অঙ্কটা করি আসেন। তো বিষয় হচ্ছে ইনিশিয়ালি দেখেন ইনিশিয়ালি মিল্ক আর ওয়াটারের রেশিওটা কি 3:1। ফাইনালি রিপ্লেস করার পরে মিল্ক আর ওয়াটারের রেশিও কত হয়েছে 15:4। 15:4। আচ্ছা আমাকে বলেন শুরুতে টোটাল কোয়ান্টিটি যা ছিল শেষেও তো টোটাল কোয়ান্টিটি এসে আবার তাই হয়ে গেল, তাই হয়ে গেল না? ধরেন শুরুতে টোটাল কোয়ান্টিটি এই পর্যন্ত ছিল একদম কানায় কানায় পূর্ণ ছিল, ধরেন এটা 18 লিটার, 18 লিটার পূর্ণ ছিল। এবার আমি 5 লিটার মিশ্রণ ফেলে দিয়ে আপ ফেলে দিলাম, তাহলে তখন কত লিটার হয়ে গেল 13 লিটার। আবার 5 লিটার মিল্ক ঢেলে দিলাম, তখন আবার 18 লিটার হয়ে গেল না? জি স্যার বিষয়টা এরকম না? বিষয়টা কি বুঝতে পারছেন? যে মনে করি যে শুরুতে পাত্রের টোটাল কোয়ান্টিটি 18 লিটার ছিল, এমনি আপনাকে বোঝানোর জন্য আমি 18 ধরলাম। এখান থেকে যে যতটুকু মিশ্রণ ফেলে দেওয়া হলো মনে করি 5 লিটার ফেলে দিছি, তো 5 লিটার ফেলে দেওয়ার পরে পাত্রে থাকবে কত 13 লিটার। আবার রিপ্লেস করলাম মানে কি আবারও 5 লিটার মিল্ক ঢেলে দিলাম, তাহলে আবার টোটাল কোয়ান্টিটি কত হয়ে গেল 18 হয়ে গেল না? অর্থাৎ শুরুতে টোটাল কোয়ান্টিটি যা ছিল শেষে এসেও টোটাল কোয়ান্টিটি তাই আছে না? জি বলেন জি। তাই আছে কিনা? তাহলে আমাদের এখানে রেশিওতে শুরুতে টোটাল যা ছিল শেষেও টোটাল তাই থাকা উচিত না? দেখেন শুরুতে বা ইনিশিয়ালি টোটাল এখানে কত ছিল 4, ফাইনালি টোটাল কত হয়েছে 19, তাই না? ইনিশিয়ালি টোটাল কত ছিল 4, ফাইনালি টোটাল কত হয়েছে 19। এটা কি হওয়ার কথা? না, না, কি হওয়ার কথা? দুই জায়গায়, 4ই হওয়ার কথা। দুই জায়গায় সমান হওয়ার কথা, সেটা 4 হোক বা 19 হোক বা অন্য যাই হোক, দুই জায়গায় টোটাল একই হওয়ার কথা, তাই না? তো যদি টোটাল না থাকে টোটাল কিভাবে সেম করতে হয় শিখাইছিলাম এর আগে, আজকে আবার দেখাচ্ছি। টোটাল কিভাবে দুই জায়গায় সেম করব, নিচেরটার যোগফল দিয়ে উপরেরটা উপরেরটাকে গুণ গুণন করব,
আর দুটোকে উপরেরটার যোগফল যোগফল দিয়ে নিচেরটা গুণ। নিচেরটাকে। কেন, সে কেনটাও বলতেছি একটু পরে। তো দেখেন নিচেরটার যোগফল কত, এখানে 19, তাহলে উপরে কত গুণন করব, 19। আর উপরেরটার যোগফল দিয়ে 4 নিচেরটাকে গুণন করব, উপরেরটার যোগফল কত, 4 4। এতে করে টোটাল সেম হয়ে যায়, তাই না? কেন টোটাল সেম হয়? কারণ এটা কত, 4, 4-এর সাথে 19 গুণন করলে যা হবে, 19-এর সাথে 4 গুণন করলে তো ভাই তাই হবে, তাই না? 4-এর সাথে 19 গুণন করলে যা হবে, 19-এর সাথে 4 গুণন করলে তো ফলাফল তাই হবে। যার কারণে টোটাল সেম করার জন্য এই কাজটা করতে হয়, নিচেরটার যোগফল দিয়ে উপরেরটাকে গুণন করতে হয়, আর উপরেরটার যোগফল দিয়ে নিচেরটাকে গুণন করতে হয়। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? এখন দেখেন কত হবে, 57:19, আর নিচে কত হবে, 60:16। 16। এবার দেখেন তো উপরে নিচে টোটাল সেম হয়েছে কিনা। ইনিশিয়ালি টোটাল কত, 57 আর 19-এ 76, ফাইনালি টোটাল কত, 76। আগে আমরা এইটা অ্যাডজাস্ট করে নিলাম, এইবার ভিতরের কাজ কাম করব। বলেন এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? আছে কোনো সমস্যা এই পর্যন্ত? না। না। আচ্ছা, এবার বাকি কাজটা করি। আপনি যখন পাত্র থেকে ওই যে 5 লিটার, যে আমি উদাহরণ হিসেবে বলতেছিলাম, যখন ওই যে 5 লিটার মিশ্রণ ফেলে দিচ্ছিলেন, তখন সেই মিশ্রণের মধ্যে কি কি পড়ে যাচ্ছিল বলেন তো? দুধ আর পানি মিল্ক এন্ড দুটোই। ওয়াটার। ওয়াটার মিল্ক। ওয়াটার, মিল্ক দুইটাই পড়ে যাচ্ছিল, তাই না? জি। আচ্ছা, পরে আবার কি ঢেলে দিছেন? মিল্ক। আবার ওয়ান মিল্ক। ওয়ানলি মিল্ক ঢেলে দিছেন, পানি কিন্তু আর ঢালেন নাই, তাই না? জি। তার মানে শুধুমাত্র কমে গেল কোনটা, পানি। 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 পানি কমে গেছে। যেটা কমে যায় ওইটা ধরতে পারলেই তো আমরা অঙ্কের অ্যান্সার পাবো, যে পানি কতটুকু আসলে কমে গেল। মিল্ক ধরলে কিন্তু আমরা এখানে অ্যান্সারটা পাবো না। কেন? ফেলে দেওয়ার সময় আমি মিল্ক আর ওয়াটার দুটোই ফেলে দিছি, কিন্তু পরে তো আবার ঢেলে দিছি কি, মিল্ক ঢেলে দিছি। তাহলে মিল্কের পরিমাণ দেখেন বেড়ে যাওয়ার কথা, এই যে রেশিওতেও দেখেন বেড়ে গেছে না? মিল্ক আগে কত ছিল, 57 ইউনিট, এখন মিল্ক কত, 60 60 ইউনিট। মিল্ক তো বেড়ে গেছে, তাহলে তো আর আমরা ধরতে পারতেছি না যে যখন ওই যে 5 লিটার ফেলে দিচ্ছিলাম তখন কতটুকু মিল্ক পড়ে গেছে, এটা কিন্তু আর ধরতে পারলাম না। কিন্তু ওয়াটার তো শুধুমাত্র পড়ে গেছে, ওয়াটার তো আর পরে ঢালি নেই। তাহলে ওই যখন পড়ে যায় তখন ওয়াটার কতটুকু পড়ে গেছে এইটা ধরতে পারলেই তো অঙ্ক শেষ। দেখেন তো ওয়াটার ইনিশিয়ালি কত ছিল, 19, এখন ওয়াটার কত, 16। 16। গেল কই 3, 3 কই গেল? 3 ওটাই পড়ে পড়ে গেছে। গেছে। ওইটাই পড়ে গেছে, তাই না? ওই যে আগে ছিল কত, 19, এখন কত, 16। তাহলে এখন 3 কোথায় গেল? আসলে ওই যে 5 লিটার আমি যে বলতেছিলাম যে 5 লিটার মিশ্রণ ফেলে দিচ্ছি, 5 লিটার যখন ফেলে দেই তখন আসলে ওই 3 পড়ে গেছে। তার মানে ওয়াটার পড়ে গেছে কত, 19 ভাগের কত ভাগ ওয়াটার পড়ছে বলেন তো? 19-এর মধ্যে কতটুকু ওয়াটার, 3 পড়ে গেছে। দ্যাট মিন্স ওই সময় মিশ্রণও পড়ছিল কতটুকু, 19 ভাগের 3 ভাগ। ওই সময় মিল্ক কতটুকু পড়ছিল বলেন তো? সেম 3 ভাগ। সেটাও 19 ভাগের 3 ভাগ। বুঝতে পেরেছেন? এইটাই তো আমরা এখানে শিখে আসলাম, যে মিশ্রণ যত অংশ পড়ে যায়, মিউট করে দেন, বাকি। মিশ্রণ যত অংশ পড়ে যায় মিশ্রণের উপাদানগুলো ঠিক তত অংশ পড়ে। সবাই কি বুঝতে পেরেছেন? জি। অর্থাৎ আমরা রেশিওটা এরকম অ্যাডজাস্ট করার পরে দেখব কমে গেছে কোনটা। ঠিক আছে, সহজ উপায় হচ্ছে কি, কমে গেছে কোনটা, যেটা কমে গেছে ওইটা ধরলেই হবে। এখানে দেখলাম মিল্ক আগে ছিল 57, এখন 60 হয়ে গেছে। মিল্ক তো বেড়ে গেছে, বেড়ে গেছে মানে কি, ওই যে বাহির থেকে অ্যাড করা হয়েছে, যে বাড়বেই তো। কিন্তু ওয়াটার শুধুমাত্র কমে গেছে। ওয়াটার কতটুকু কমলো, 3 কমে গেছে 19-এর মধ্যে। দ্যাট মিন্স ওই সময় মিশ্রণ পাত্র থেকে পড়ে গেছে 19-এর মধ্যে কত, 3।
অ্যান্সারও কত? এই যে 3/19। এটা আমরা এখন সুন্দর করে সাজায় লিখলে কি লিখবো? রিকোয়ার্ড পার্ট, আগে টোটাল কত ছিল? 19, এখন কত হয়ে গেছে? 16। কতটুকু কমছে? 19 মাইনাস 16, 3/। আচ্ছা, এবার এখান থেকে আমি আরেকটু বিষয় অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, যদি এইখানে এই কন্টেনিয়ারের টোটাল টোটাল কোয়ান্টিটিটা বলা থাকতো, ধরেন এই প্রশ্নে যদি বলা থাকতো যে A38 লিটার কন্টেনিয়ার, মানে কন্টেনিয়ারের ওয়েট যদি 38 লিটার হতো, তাহলে যদি আমি বলতাম যে মিশ্রণ কতটুকু ফেলে দিছিলেন, সেটা কি বের করতে পারতেন? মানে এই অঙ্কে যা কিছু আছে সবই থাকবে, শুধু আমি অতিরিক্ত অ্যাড করলাম যে পাত্রের টোটাল কোয়ান্টিটি 38 লিটার। তাহলে এখন যদি আমি আপনার কাছে জানতে চাই যে মিশ্রণ কতটুকু ফেলে দিছিলেন, সেটা কি বের করা সম্ভব? সম্ভব। কত? অলরেডি অ্যান্সার দিচ্ছেন সবাই। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে, বলেন কত? 6 লিটার। ফাইন। কারণ কি? মিশ্রণ পড়ে গেছে 19/3 তখন কি বলতাম? যে 38-এর 19/3 কতটুকু মিশ্রণ পড়ে গেছে? 6 লিটার হতে অ্যান্সার। ফাইন, হয়েছে। 19/3 যা, 38/6 তাই তো। হ্যাঁ, এখন এইরকম অ্যাড করে একটা অঙ্ক সবাইকে দিচ্ছি, এটা আপনারা এখন করে চ্যাট বক্সে অ্যান্সার দিয়ে দেন সবাই। এই যে 10 নম্বর এই অঙ্কটা, এতক্ষণ যে অঙ্কটা করলাম আর এই অঙ্কটা পুরোপুরি সেম, এক্স্যাক্টলি সেম। শুধুমাত্র এই যে এখানে কি অ্যাড করে দেওয়া হয়েছে? টোটাল কোয়ান্টিটিটা অ্যাড করে দেওয়া হয়েছে। সবাই এটার অ্যান্সার করে চ্যাট বক্সে দিয়ে দেন। ওকে, ফাইন, সবারই হয়েছে। দেখেন, যারা পারেননি তাদের জন্য, ইনিশিয়ালি সুগার আর ওয়াটারের রেশিও কত ছিল? 2:3। সুগার ইজ টু ওয়াটার কত? 2:3। ফাইনালি সুগার আর ওয়াটারের রেশিও কি হয়েছে? 1:1। তো শুরুতে টোটাল যা ছিল, ফাইনালিও তো টোটাল তাই থাকার কথা, তাই না? যেহেতু রিপ্লেস করছে। তো ইনিশিয়ালি টোটাল কত ছিল? 5। ফাইনালি টোটাল কত? 2। এটা হওয়ার কথা না। দুই জায়গায় সেম কিভাবে করব? নিচেরটার যোগফল দিয়ে উপরেরটাকে গুণন করব, উপরেরটার যোগফল দিয়ে নিচেরটাকে গুণন করব, এতে করে দুই জায়গায় টোটাল সেম হয়ে যাবে। কেন সেম হয়? কারণ 5-এর সাথে 2 গুণন করলে ফলাফল যা হবে, 2-এর সাথে 5 গুণন করলেও ফলাফলটা কি হবে? তাই হবে। তো অ্যান্সার এখানে কি হবে? 4:6, আর এটা কত? 5:5। তাহলে এখন দেখবো কি কমছে কোনটা, নাকি? দেখেন তো কোনটা কমে গেছে। সুগার ওয়াটার। আগে ছিল 4, এখন সুগার কত? 5। সুগার বেড়ে গেছে, কারণ ওই যে সুগার দিয়ে রিপ্লেস করা হয়েছে। সুগার তো পরে অ্যাড করা হয়েছে, তো সুগার তো বাড়বেই। তাহলে কমে গেছে কোনটা? পানি। ওয়াটার। পানি আগে ছিল 6, এখন পানি কত? 5। তো পানি কতটুকু কমে গেছে? 6/1 ভাগ। টোটাল কোয়ান্টিটি কত ছিল? 60।
60-এর 6/1 কতটুকু? 10 লিটার। ফাইন, সবারই অ্যান্সার হয়েছে। আর একটা ভালো খবর, সেটা হচ্ছে অন্যান্য সকল চ্যাপ্টারের চেয়ে এই মিশ্রণের চ্যাপ্টারটাই কিন্তু তুলনামূলক একটু কঠিন। অনেকেই এই অঙ্কগুলো বুঝতে পারে না, কনসেপ্ট গুলো না বোঝার কারণে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুব ভালো বুঝেছেন, কারণ একজনের অ্যান্সারও ভুল হয়নি। তাই বোঝা যাচ্ছে যে কঠিন টপিকসটাও মোটামুটি ভালো বুঝেছেন। আর এখানে মূলত কঠিন লাগার কারণটা হচ্ছে এইটা, এই যে এই অংশটা না বোঝার আর ওই যে কারণে। 10 নম্বর অঙ্কে ফিরে যান স্যার, আমি একটা জিনিস আমার একটা কোয়েরি আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই করতেছি। এই জিনিসটা ভালো করে পারার জন্য মিশ্রণের অঙ্কগুলো সবার মানে ভালো বুঝতেছেন, বা মোটামুটি কঠিন টাইপ যেগুলো সেগুলো ভালো বুঝতেছেন এবং ভালো পারবেন। সো অন্য অন্য চ্যাপ্টারের অঙ্ক এমনি সহজ লাগবে। আর বেসিক বিষয়গুলো ভালো করে বোঝার জন্য অবশ্যই আগের ক্লাসগুলো আবার দেখবেন, আগের ক্লাসগুলো দেখা উচিত। ওকে, হ্যাঁ বলেন, এখানে কি সমস্যা ছিল? মানে আমি একটু বেশি বুঝেছিলাম, এটা আপনার সাথে শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলেন। এখানে যখন 60 লিটার মিক্সার, আর আমাদের বলা হয়েছে কি 1:1 হবে, দ্যাট মিনস 60-কে 2 ভাগ করলে 1 ভাগ 1 ভাগ হবেই তো, মানে 30 30 30। লিটার করে, হুম 30 লিটার করে হবে। তাহলে এখন আমি যদি ওই যে 2:3 কে 60 দিয়ে ভাগ দেই, তাহলে হচ্ছে কি একটাতে হয় 24, একটাতে হয় 36, কেমন? আচ্ছা, হ্যাঁ। মানে আগের মিক্সচারে। তো আমি মানে বললাম না বেশি বুঝলাম, তো এখানে আমি ওই 6 লিটারকে রিপ্লেস করলাম, মানে ইয়া দিয়ে। তখন আমি 6টা অ্যান্সার পেয়েছি। এটা হচ্ছে আমার হচ্ছে ভুলটা কোন জায়গায় ছিল একটু বলবেন? আপনি তো মানে বেশি আমার বোঝেন বুঝাটা নাই, কেমন? ঠিক বেশি বোঝেন নাই, ঠিকঠাকই বুঝছেন। ঠিক আছে, এখানেও দেখেন, আমাদের বিষয় হচ্ছে যে দুই জায়গা সেম বানানো। এখন দুই জায়গায় সেম বানানো বিষয় হচ্ছে, এটা যে 10ই বানাইতে হবে টোটাল, বিষয়টা এমন না। আমাদের এখানে দুই জায়গা কত হয়েছে, 10 হয়ে গেছে না টোটাল? জি। এটা যে 10ই বানাইতে হবে বিষয়টা এমন না। আপনি দুই জায়গায় টোটাল 20 বানালেও অঙ্ক মিলবে, মিলবে বললে কম বলা হবে, মিলতে বাধ্য থাকবে। ঠিক আছে, জি। আপনি দুই জায়গায় এমন কিছু গুণন করেন যাতে করে দুই জায়গায় সেম হয়। আপনার এখানে দেখেন দুই জায়গা টোটাল 60 60 হয়ে গেছে, সমস্যা নাই, কথা একই। ওই যে দেখেন, আগে 36 ছিল, এখন কত? এখন কত? এখন ওয়াটার 30। 30, তাহলে পড়ছে কত, 6/1 বিষয়টা এরকম। ঠিক আছে, তবে ওটা আমি ওই আগেরটার সাথে এটাকে মিলাই দিলাম, একই হবে। বা আপনি যদি দুই জায়গায় 120 বানান, তাও অঙ্ক মিলবে। দেখবেন দুই জায়গায় 120 বানাইলে তাও ওই আমি 6 ভাগ, তো 6/1 হবে। যেমন তো দেখেন, 6 পেয়েছিলাম, এটা নিয়ে হুম, আমার যেমন 2:3, ওটা রেশিওতে হবে, ওটা পার্ট বের করতে পারবেন আপনি। ধরেন এখানে আমি কত 40 গুণন করলাম, আর 1:1, এখানে কত গুণন করব, 100। এখন দেখেন কত, 80 ইস্টু কত, 120, এখানে কত, 100:100। দেখেন, এখনো দুই জায়গায় টোটাল সেম। তো দেখেন কমে গেছে কোনটা, পানি। আগে ছিল কত, 120, এখন কত, 100। কতটুকু কমছে, 120-এ 20, এটাও কত, 1/6 পার্ট। ঠিক আছে, যে কোনোটা ধরলেই হবে, তবে আপনি সেটা পার্ট পাবেন, কত অংশ করলো। টোটাল বের করার জন্য অবশ্যই আপনার এই যে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে আপনাকে বের করে নিতে হবে। তো যাই হোক, শেষের অংশটুকু লিখবো কিভাবে, দেখেন, শেষের অংশটা লিখবো হচ্ছে এইভাবে। রিকোয়ার্ড পার্ট না, কিন্তু এখন এখন কোয়ান্টিটি জানতে চাচ্ছে, তাই না? অ্যামাউন্ট। কোয়ান্টিটি কত, 60 ইন্টু, আগে ছিল পানি 6। আচ্ছা, যেটা বলতেছিলাম মাঝপথে সে কথা থেকে চলে গেছিলাম, সেটা হচ্ছে
যেটা বলছিলাম যে মিশ্রণের অঙ্কগুলো এইরকম কঠিন যে মানে স্টুডেন্টদের কাছে তুলনামূলক তাদের কাছ থেকে পাওয়া যে অভিযোগ, মানে কনসেপ্ট না বুঝলে আপনি সমাধান দেখা সত্ত্বেও অনেক সময় অঙ্ক বুঝবেন না। কিন্তু অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো কি হয়, অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো যেটা হয় যে আপনি অঙ্ক না পারলেও কারোর সমাধান দেখলে বোঝা যায় যে আসলে সে কি করছে, বা চেষ্টা করলে একটু একটু না হলেও বোঝা যায়, তাই না? বোঝা কিন্তু যায়। কিন্তু মিশ্রণের চ্যাপ্টারের অঙ্কগুলো আপনার কনসেপ্ট যদি জানা না থাকে আপনি টোটালি ধরতে পারবেন না। কিভাবে টোটালি ধরতে পারবেন না? যেমন দেখেন, এই যে একটু আগে বা এই অঙ্কটার কথাই বলি, বা আগের যে অঙ্কটা করলাম, এই অঙ্ক ধরেন আপনি যদি কনসেপ্ট না জানেন, এই সমাধান দেখে বারে বারেই আপনার মাথায় একটা বিষয় ঘুরবে, ব্যাপার কি, রিপ্লেস করলো মিল্ক দিয়ে অথচ কাজ করলো ওয়াটারকে নিয়ে কেন? খেয়াল করছেন? যদি না বুঝি, ধরেন এই অঙ্কটা যদি আমি টোটালি না পারি, এই অঙ্কটার সমাধান আপনার সামনে যদি দেওয়া হয় বা এর কনসেপ্ট যদি না বুঝি, বারে বারেই এই জায়গায় এসে আপনার মনে হবে ঘটনা কি, রিপ্লেস করলো মিল্ক দিয়ে অথচ এখানে কাজ কেন ওয়াটার নিয়ে করলো, এটা মনে হবে না বারে বারেই? মিল্কের তো কিছুই করলো না, এরকম মনে হবে। তো মিক্সারের অঙ্কগুলো না বুঝলে এই ঘটনাটা ঘটে যে মানে কনসেপ্ট না জানলে অঙ্কর সমাধান দেখলেও অনেক সময় বোঝা যায় না। ঠিক আছে? আর অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো আবার কনসেপ্ট না জানলেও সমাধান দেখলে অন্তত বুঝতে পারা যায় যে আসলে এখানে কি করছে। তো যাই হোক, বাকি অংশটা আমরা আগামী ক্লাসে করব। বাকি আরো 2-1টা ক্লাস লাগবে মিশ্রণের। আজকে হচ্ছে শুধুমাত্র বেসিক আলোচনাটা করলাম আর 1-2টা উদাহরণ, বাকি অংশটা আমরা আগামী ক্লাসে করব। ঠিক আছে? আজকে এ পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম।